স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ও মা, হঠাৎ বাড়িতে অনুষ্ঠান, ওর কত দায়িত্ব, বংশের বড় বউ। ঠান্ডা লেগেছে, ভাইরাল ফিভার, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। সবার কথার মাঝেই দিয়া শিফার রুমে প্রবেশ করলো। দিয়ার কোলে ছোট্ট শাহজা বাবাকে দেখে অস্থির হয়ে পড়ছে। এতক্ষণ ফোনে মনোযোগ দিয়ে কাজ করছিল, অনেকগুলো মেইল এসেছে, সেগুলোই চেক করছিল। ফোনটা পকেটে ঢুকিয়ে হাত বাড়িয়ে দিতেই শাহজা বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। শাহাদ গাঢ় করে মেয়ের দু গালে চুমু খেয়ে বুকে জড়িয়ে ধরল। মনজিলা অবাক হয়ে দেখেছে, দিয়াকে দেখে বলেই ফেলল, ও মা, বউ তো আমাদের শিফার থেকেও ছোট। শিফা হেসে বলে, একদম সেরকম লাগছে না, আসলে ভাবি আমার বড়। নিশাদ কেমন অদ্ভুতভাবে দেখছে। দিয়া সেই চাহনিতে কিছুটা বিচলিত হলো। সাহার এর মাঝেই বলে উঠল, আমু, শেজাকে ডাক্তার কি বলেছে? সে যার মেডিসিন দিয়েছে, টেস্ট দিয়েছে কিছু, 2-1 দিনের মধ্যেই করাতে বলেছে। ওর আসল মেডিসিন হলো ওর মা সুস্থ থাকলে ইনশাল্লাহ মেয়েও সুস্থ থাকবে। সারাক্ষণ দুষ্টুমি করবে, কিন্তু বাবাকে পেলে এই মেয়ে দুষ্টুমি কি সেটাই ভুলে যায়। এই যে এত সুন্দর করে চুপটি মেরে বাবার কোলে বসে আছে, মাঝে মাঝে খিলখিল করে হেসে ওঠে বাবার দুষ্টুমিতে। সাহাদ মেয়েকে কাতুকুতু দেয় আর মেয়ে হাসে। সাহাদ উঠে দাঁড়ায়, মেয়েকে কোলে নিয়ে রুমে যাবে। গায়ের পাঞ্জাবি বদলে নিতে হবে, সারাদিন অনেক দৌড়ঝাঁপ করেছে, গোসল করে চেঞ্জ করা প্রয়োজন। ফুফুর এবং কাজিনদের উদ্দেশ্যে বলল, তোমরা বসো, আমি ফ্রেশ হতে যাচ্ছি। নিশি বলল, ভাইজান, বুবুকে দিয়ে যান। পরে নিও, এখন আমার আর প্রিন্সেসের পার্সোনাল টাইম। সাহাদ চলে গেল নিজের রুমে। দিয়া সোফায় বসে কথা বলছে ফুফুদের সাথে। শিফা, শিফালি, নিশি এবং নিশাদ নিজেদের মধ্যে দুষ্টুমি করছিল। কথার মাঝে নিশাদ দিয়াকে বলল, ভাবিজান, আপনার রূপের রহস্য কি বলুন তো? বিয়ের পর আমার বউটাকে টিপস দিবেন? উপস্থিত সকলে হেসে উঠল। দিয়া বিব্রত বোধ করে কিঞ্চিত হাসল। শিফা নিশাদকে বলে, ভাইয়া, ভাবি জান আর ডেকো না, বড় ভাইজান শুনলে রাগ করবে, ভাবি মা ডাকো। বড় ভাইজান কি ডাকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে? শেফালি মুখ ভেঙচি দিয়ে বলে, আর বলিস না, গতবার আজমাত ওরে ভাবিজান বলাতে ভাইজান সবার সামনে ধমক দিছে। শিফা একটু রেগে বলল, আসমাত ভাইয়ারও দোষ ছিল, ভাবির সাথে ফ্লার্ট করছিল, তা আবার ভাইজানের সামনে। ভাইজান এসব পছন্দ করে না, এটা তো ও জানতো। নিশাদ মলিন মুখ করে বলে, বেচারা আজমাত ব্যাককল তো বুঝে সারে নাই যে সামনে সাক্ষাৎ জম বসেছিল। ওর কপাল ভালো, ভাইজান ওরে আছাড় দেয় নাই। হঠাৎ শিফা আর নিশি হো হো করে হেসে উঠল। নিশাদ হাসির কারণ জিজ্ঞেস করলে বলে, তোমাকে বড় ভাইজান এইচএসসি পরীক্ষার টেস্ট ম্যাথে ফেল করার অপরাধে একটা আছাড় দিয়েছিল না, মনে আছে? পুনরায় পুরো ড্রয়িং রুমে হাসির ছটা। মনজিলা বলে উঠল, ভাবি, আমার সেই কথা মনে পড়লে মুখটা ভয়ে শুকিয়ে যায়। কিভাবে শাহাদ নিশাদকে আছাড় মারছিল। দিয়া ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। নিশাদ লজ্জা পেয়ে বলে, এইসব বাদ দাও তো, ভাবিমা সামনে লজ্জা দিও না। দিয়া অবাক হয়নি, এটাতেই অভ্যস্ত। এবারই সব ছেলেরা দিয়াকে ভাবিমা ডাকে। শাহাদের করা নির্দেশ, কথা বলার সময়ও সবাই চোখ নামিয়ে কথা বলে। দিয়া উঠে যায় জায়গা থেকে। সারাদিন শুয়ে বসে কাটিয়েছে, একটু কফি খাওয়া দরকার। বাড়ির সকলের জন্য নাস্তাও বানাবে। রান্নাঘরে যেতেই কানে এলো শেফালির গলা। নিশিকে বলছে, এই মেয়ে থেকে সাবধান ভাইজান, ঘরে জায়গা দেয় না। ছাদে একপাশে দাঁড়িয়ে আছে শিফা, ভীষণ মন খারাপ। বড় ভাইজান কখনোই তাকে বকা দেয় না, অথচ এখন ধমক দিল। গাছের ফুলগুলো কেমন নেতিয়ে পড়েছে। এই সময়টাতে ছাদে কেউ আসে না। গোধূলি বেলায় সঙ্গহীন থাকতে বেশ পছন্দ এই মেয়ের। প্রিয় মানুষটার রুম দেখা যায় সরাসরি। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। পরক্ষণে সকালের বকার কথা পুনরায় মনে উঠায়। মন খারাপ করে গোলাপ গাছে পানি দিতে শুরু করে। আমার ছোট্ট গোলাপটা নেতিয়ে যাক, তবু ঝরে না পড়ুক। আমার বাগানের গোলাপটাতে সহস্র কাঁটা থাকুক,
ছিঁড়ে নেওয়ার আগে যেন হাতে ফুটুক, আমার লাল গোলাপটা আরো রঙিন হোক। কণ্ঠ শুনে পেছন ফিরে তাকিয়ে দেখে বড় ভাইজান দাঁড়িয়ে আছে। শিফা ছল ছল চোখে ভাইজানের দিকে তাকিয়ে মাথা নামিয়ে ফেলল। ভাইজান তো কখনো এই সময় ছাদে আসে না, কথাগুলো তাকেই বলেছে তা স্পষ্ট। শাহাদ এগিয়ে এসে বোনের মাথায় হাত রেখে বলে, আমার গোলাপটার কি ভাইজানের উপর বড্ড অভিমান হয়েছে? শিফা দুপাশে মাথা নাড়ে, গলা ধরে আসছে, কথা বললেই কেটে দেবে। শাহাদ বোনকে পাশের সিমেন্টের টুলে বসিয়ে বলল, এত দুর্বল হলে তো হবে না ফুল, তোমাকে আমি মেয়ের মতো করে বড় করেছি, আমি আঘাত দিব ভাবলে কি করে? তোমার জন্মের সময় সব থেকে বেশি খুশি হওয়া মানুষটা আমি ছিলাম। আমার শাসনে যদি আমার ফুল কষ্ট পেয়ে ঝরে যেতে চায়, তবে আমি ব্যর্থ। অকস্মাৎ হাউমাউ করে কেঁদে দিল শিফা। শিফা শাহাদের যতখানি আদর পেয়েছে, সিকি ভাগও শেফালি পায়নি। শেফালি সব সময় ছিল ভিন্ন রকম। শিফার জন্মের পর সবচেয়ে বেশি আঘাত করেছে শেফালি। কোল থেকে ফেলে দিয়েছে, বালিশ চাপা দিয়েছে। ওর ধারণা ছিল শিফা আর প্রতিদ্বন্দ্বী। শাহাদ শাহিন বরাবরই আগলে নিয়েছে শিফাকে। এখন দিয়াকে রক্ষা করতে গিয়ে শিফা বকা খেয়ে বসলো, এই কথা শাহাদের কর্ণগোচর হয়নি। এই ছোট্ট বোনটার কাছে শাহাদ কৃতজ্ঞ। মেয়ে এবং মেয়ের মাকে সবসময় শিফা আগলে রেখেছে শেফালি থেকে। বোনের চোখের পানি মুছে দিয়ে বলে, নিজেকে সাইদা রোজা শিফা হিসেবে গড়ে তোলো। নিজের চারপাশটায় বেষ্টনী গেঁথে দাও, যেন কেউ ছুতে এলে আঘাতপ্রাপ্ত হয়ে ফিরে যায়। সেখানে শাহাদ ইমরোজও যদি ঘায়েল হয়, তাতেও যেন তোমায় সফলতার বাধা না আসে। শিফা নাক টেনে ক্রন্দনরত গলায় বলে, আপনি আমার আইডল ভাইজান, আমি নিজেকে গড়ে তুলব, কিন্তু আমাকে বেষ্টনী দেওয়ার দায়িত্ব আপনার। আপনার দোয়া ছাড়া আমার চলবে না। শাহাদ হাসে, সেই সাথে শিফাও হাসে। ভাই বোনের এই দৃশ্য আড়াল থেকে দুজন দেখে। একজন মন থেকে দোয়া দেয়, অন্তরাত্মা কাঁপে, কিভাবে এই পাহাড় সম লোক থেকে বোনের হাত চাইবে। অপরজনের ক্রোধের আগুন জ্বালিয়ে দেবে ভাই বোনের এই ভালোবাসায়। ধূলিসাৎ করবে সব, যেমনটা করেছিল বছর 2 আগে। ডাইনিংয়ে সবাই সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য বসেছে। টেবিলে সাজানো আছে হরেক রকম খাবার। এখন সব খাবার সুলতানা নিজে রান্না করেছে ছোট ননদের জন্য। সাহায্য করেছে শিফা আর নিশি। সুলতানা কিছুতেই দিয়াকে কাজ করতে দেবে না, বসিয়ে রেখেছে ডাইনিংয়ে। রায়হান সাহেব এসেছেন কিছুক্ষণ আগে, সবার সাথে গল্প করছেন। শিফা ডেকে এসেছে বড় ভাইজানকে। শাহাদ মেয়েকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো, একেবারে সুটেড বুটেড হয়ে। কালো ব্লেজার, ভেতরে অফ হোয়াইট শার্ট, কালো ফর্মাল প্যান্ট, শার্টের উপর 2টো বাটন খোলা, ব্লেজারের কলারে ব্রোঞ্জ লাগানো, চুলগুলো সেট করা, চশমাটা পরিবর্তন করেছে, রিমলেস পরেছে এখন। কোথায় যাচ্ছে মানুষটা? দিহা এক নজর তাকিয়ে চোখ নামিয়ে টেবিলে হেড ডাউন করে রেখেছে। শাড়ির আঁচল তুলে ঘোমটা টেনে রেখেছে, চোখ নত। তাকাবে না নিষিদ্ধ জিনিসের দিকে। বুকের ভেতরটা এখন চিনচিন করে উঠল। এই মানুষটা কেন তাকে ভালোবাসতে পারল না? সে কি ভালোবাসার যোগ্য ছিল না? একমাত্র মেয়ে শেহজাকে আদরে আদরে ভরিয়ে দেয়, অথচ শেহজার গর্ভধারিণী মায়ের দিকে ফিরেও তাকায় না। বুকের গহীন থেকে উৎপন্ন দীর্ঘশ্বাস এখন পরিবেশ ভারী করে রেখেছে। রায়হান সাহেবের প্রশ্নে ধ্যান ভাঙে দিয়ার। কোথাও কি যাচ্ছ তুমি? শাহাদ মেয়েকে পুনরায় আদর করে শিফার কোলে দেয়। রায়হান সাহেবকে উদ্দেশ্য করে জবাব দেয়, বাণিজ্য মন্ত্রীর মেয়ের বিয়ে, আর ফিরতে দেরি হবে, আপনারা খেয়ে ঘুমিয়ে যাবেন। শাহাদ মেয়ের গালে চুমু দিয়ে বেরিয়ে গেল। মঞ্জিলা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, শাহাদের ভরা সংসার দেখেই আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে ভাইয়া। রায়হান সাহেব চিন্তিত। ওনার নীরবতা দেখে সুলতানা মুখ খুলবে, তখনই দিয়া বলল, আম্মু আমি রুমে যাই, শেজাকে খাওয়াতে হবে। সুলতানা কবিরের সম্মতি দেখে স্থান পরিত্যাগ করলো দিয়া। এখন হয়তো সেখানে সকলে সাংসারিক আলোচনা করবে, যা শাহাদ এবং তাকে ঘিরে। এসব শুনতে আর ভালো লাগে না। দুটো বছর ধরে স্বামী থাকতেও না থাকার মতো একই ছাদের নিচে আছে। মেয়েরা যে সময়টা পরিবার পরিজন আপন মানুষ নিয়ে কাটায়, দিয়া সে সময়টা পাশে কাউকে পায়নি। বিশ্বাস অবিশ্বাসের মাঝে অনেক ঘাত প্রতিঘাত,
সে মেনে নিয়েছে। ওই দিনগুলোর কথা মনে আসলেই বুক চিরে কান্না আসে। মনে হয় তখনই এই হতচ্ছাড়া জীবনকে শেষ করে দিতে পারতো, তাহলে বাকি জীবনটা আফসোসের হতো না। কিন্তু জীবনের উপর আল্লাহ ছাড়া অন্য কারো কোনো অধিকার নেই। নেহাত আত্মহত্যা মহাপাপ। না হয় কবে দিহার বাবা মায়ের কাছে চলে যেত। দিহার বাবা মা যেদিন অ্যাক্সিডেন্টে মারা যায় সেদিন চোখের সামনে শুধু অনিশ্চিত জীবন দেখেছে। দিয়ার বাবা মাকে নিয়ে দেশে ফেরার পর দাদার কাছে গিয়েছিল। দাদা দিয়ার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল না জানি বিয়ে করার অপরাধে। দিয়ার বাবা সেই গ্রামে নিজের নামে থাকা জমিতেই টিনের ঘর তোলে। গ্রামের কলেজে বেছে নেয় শিক্ষকতার পেশা। গ্রামের লোকজন বলতো বিদেশ থেকে এত পড়াশোনা করে আসা মানুষটা এখন গ্রামে পড়ায়, বউটা কুফা। দিয়ার বাবা তো বিয়ের আগেই শহরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। সেই পেশা চাইলেই নিয়মিত করতে পারত, কিন্তু তা না করে গ্রামেই পড়িয়েছে। আবাদি জমিতে চাষাবাদ শুরু করেছিল। সুখেই ছিল, কোনো কিছুর অভাব বোধ করেনি দিয়া ছোটবেলায়। অভাবের মধ্যে ছিল একটা ছাদ পেটানো বাড়ি। এটা দিয়ার বাবার ইচ্ছাকৃত কাজ। দিয়ার বাবা মুরাদ মজুমদার খুব বই পাগল মানুষ ছিলেন। দিয়ার বাবার কয়েকটা প্রিয় উক্তির মধ্যে হুমায়ুন আহমেদের একটি ছিল, পৃথিবীতে ফিনিক ফোটা জ্যোৎস্না আসবে, শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে, সে অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকবো না। কোনো মানে হয়? দিয়ার বাবা যখন কবিতা আবৃত্তি করতেন আমিরা তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন। কিছু কথা বুঝতেন, কিছু বোঝার নাগালের বাইরে। তবে অনেকটা বাংলা আয়ত্ত করে নিয়েছিল 18 বছরের সংসার জীবনে। এখনও দিয়াদের টিনের চালে ধূপধাপ বৃষ্টির ফোঁটা পড়ে, সেই সেতার শোনার জন্য কেউ নেই। মুরাদ টিনের চালে বৃষ্টির ঝনঝন করা শব্দের ভক্ত ছিলেন। পুকুর ভর্তি রাজহংসীর বিচরণ ওনাকে মুগ্ধ করত। একমাত্র কন্যা দিয়াকে নিয়ে জমির আইল ধরে হেঁটে আসতো। প্রতি শনিবার গ্রামে বাজারের দিন বাজার করে আসার সময় দিয়ার মায়ের জন্য এক মুঠ কাঁচের চুড়ি নিয়ে আসতে ভুল করতো না। দিয়ার মা সেই কাঁচের চুড়ি আগলে রেখে বলতেন, আমার দিয়ারানি যখন বড় হবে এই সব চুরি তার হবে। দিয়ার মা ইরানি বংশোদ্ভূত ছিলেন। মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারের উপর মাস্টার্স করতে গিয়েছিলেন দিয়ার বাবা। সেখানেই পরিচয় আমিরার সাথে। এরপর সৌদিতে আসেন হজ পালনে। আমিরার পরিবারের সকলে থাকতেন সৌদিতে। আমিরার পরিবার মুরাদকে মেনে নিতে অগ্রাহ্য করায় পালিয়ে আসে আমিরা। আর কখনো যায়নি আমিরার বাবার দেশে। সুন্দর ছিমছাম সাজানো সংসার ছিল দিয়াদের। দিয়া মায়ের ওড়না দিয়ে বউ সাজত। দিয়া ইন্টার প্রথম বর্ষের পরীক্ষা। পরদিন ঘুরতে যাবে মুরাদের ফুফুর বাড়ি। ব্যাগ গুছিয়ে বিকালের নাস্তা খেতে বসেছিল 3 জন। দিয়ার বাবাকে উকিল জায়গা সংক্রান্ত কাগজ নিয়ে ফোন দিয়েছে। দিয়ার দাদাই খবর দিয়েছিল যেতে, সাথে দিয়ার মাকে নিয়ে যেতে বলেছে, কারণ দিয়ার বাবার বেশিরভাগ জায়গা দিয়ার মায়ের নামে লেখা। দিয়াকে রেখে গিয়েছে পাশের বাড়ির তাহানিমা আপার কাছে। দিয়া আর তাহমিনার বয়সের ব্যবধান 1 বছর। তাহমিনা গ্রামের কলেজে ডিগ্রিতে পড়তো। দিয়ার বাবা মা আসার আগ অব্দি গল্প চলে। ঘড়িতে রাত 10:30। এতক্ষণ খুশি হলেও এবার দুশ্চিন্তা শুরু হলো। দিয়া নিজের বাড়ির দিকে রওনা দিল দেখে আসার জন্য দিয়ার বাবা মা এসেছে কিনা। সাথে এসেছে তাহমিনা এবং তাহমিনার বাবা। বাড়ির সামনে একটা সাদা হসপিটালের গাড়ি, উপরে লাইট জ্বলে গাড়িটার। দিয়া ঠেলে ভিড়ের মধ্যে বলে উঠল, আমার বাবা যান আমি যান কি আসছে? সেদিন দিয়ার বাবা মা এসেছিল, তবে দিয়ার বাবা মা পায়ে হেঁটে আসেনি, সাদা গাড়ির সিটে করে। একসাথে দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, স্পট ডেথ। এই হৃদয় বিদারক দৃশ্য যে দেখার মতো, সহ্য করার মতো ছিল না। কেঁদেছিল গ্রামের প্রতিটি মানুষ। সবার একটা দুশ্চিন্তা, মুরাদের মেয়েটার কি হবে। একই গ্রামে থেকে দাদা সাহেব এত বছর এড়িয়ে চললেন, ছেলের বিদায় বেলায় গগন বিদারী কান্নায় ফেটে পড়লেন। বুকে আগলে নিলেন নাতনিকে। দাদা সাহেবের জীবদ্দশায় দিয়া থেকেছে রাজকন্যার মতো। দাদি যান বিদায় নেন প্রথমে, এরপর দাদা সাহেব। ততদিনেই দিয়ার বাবার জায়গা সম্পত্তি সব কিছু নিয়ে ঝামেলা চলছিল। দিয়া এত সব বুঝে উঠতে পারছিল না। শ্বশুর রায়হান সাহেবের অফিসের ম্যানেজার ছিলেন দিয়ার বাবার বন্ধু নওয়াজ আঙ্কেল।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ওনার কাছে মুরাদের কিছু গুরুত্বপূর্ণ কাগজ থাকাতে একদিন দিয়ার চাচার সাথে দেখা করতে যায় কাগজপত্রগুলো নিয়ে। দিয়াকে অনেকদিন পর দেখে নিজেও কিছুটা চিন্তিত হয়ে পড়ে। সেবার আঙ্কেলই ছিল দিয়ার বিয়ের ঘটক। দরজায় কড়া নড়ার আওয়াজ পেয়ে দিয়া শেহজাকে খাওয়ানো শেষ করে উঠে বসে। একা থাকলেই রাজ্যের চিন্তা ঘিরে ধরে। নেতিয়ে পড়া শরীর নিয়ে এগিয়ে গেল দরজার কাছে। দরজায় দাঁড়িয়ে আছে নিশি এবং শিফা। শিফা দিয়ার জন্য জুস নিয়ে এসেছে। এই মেয়ে দুটোকে অনেক আপন আপন লাগে। দিয়ার নিঃসঙ্গতা কেটে যাবে এখন এদের সাথে। পাভেল গাড়ি চালাতে চালাতে নিজের বারবার রিং হওয়া ফোনের দিকে চোখ যাচ্ছে। গাড়ি চালানো অবস্থায় ফোন ধরলে বস যে হাত পা ভেঙে দেবে সে ব্যাপারে সন্দেহ নেই। সে সেক্টরের লোকদের নিয়ে বড্ড ঝামেলা। এরা জন্মের পর থেকেই মনে হয় যেন নিয়ম শৃঙ্খলা শিখে জন্ম নিয়েছে। পাভেল, গাড়ি সাইডে রেখে ফোন ধরো। আদেশ পেয়ে তড়িঘড়ি করে গাড়ি রাস্তার পাশে দাঁড় করালো। ফোন ধরে কথা শেষ করেই পুনরায় স্টিয়ারিং ঘুরালো। গাড়ি গিয়ে থামলো সরাসরি সেনা কুঞ্জে। গাড়ি থেকে নেমেই প্রবেশ পথের দিকে এগিয়ে গেল। কালো ব্লেজারের এমন সুদর্শন পুরুষ দেখে চোখ আটকে গেল কোনো এক তনয়া। ঢুকতেই বাণিজ্য মন্ত্রী দেলওয়ার হোসেন এগিয়ে এলেন শাহাদকে দেখে। হ্যান্ডশেক করে চমৎকার হাসি দিয়ে সবার মাঝে নিয়ে গেলেন। এখানে উপস্থিত আরও অনেক এমপি মন্ত্রী সহ দলের সিনিয়র নেতাকর্মী ছিলেন। প্রায় সবাই পরিবার নিয়ে এসেছে। পরিবার নিয়ে আসনি কেন শাহাদ? বাণিজ্য মন্ত্রীর প্রশ্নে শাহাদ কিছুটা বিচলিত হয়ে গেল। মুখভঙ্গি স্বাভাবিক রেখে বলল, আমার মেয়েটা ভাইরাল সিকনেসে ভুগছে, তাই বাইরে নিয়ে আসতে চাইনি। আই এম সরি, আসলে বুঝতে পারিনি। তখনই দলের সিনিয়র নেতা পারভেজ বলে উঠলেন, 2 বছরে কোনো প্রোগ্রামই তো দেখলাম না বউ বাচ্চাকে। আমাদের এমপি সাহেব বউকে লুকিয়ে রাখতে চাইছেন, দেখাবেন না? কুটিল হাসিতে উপস্থিত অনেকেই সায় দিয়ে হাসছে। ঠান্ডা মস্তিষ্কে প্রত্যুত্তর করল, বউ কি শোপিস যে দেখাতে হবে? লোকে এসে দেখে যাবে আর প্রশংসা করে বলবে, বাহ, শাহাদের শোপিসটা তো চমৎকার, কোথা থেকে কিনেছে? এমন কিছু কি নেতা সাহেব? আমার সম্পদ আমারই থাকুক, নিলামে উঠাবো না। অপমানে মুখ একদম শুকনো বেলুনের মতো চুপসে গেল। প্রসঙ্গ পাল্টে শাহাদ দেলওয়ার হোসেনকে বলল, স্যার চলুন ম্যাডামের সাথে দেখা করে আসি। আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছে আসার আগে। দেলওয়ার হোসেনের সহধর্মিণী রোকেয়া আক্তার শাহাদকে পছন্দ করে। শাহাদকে দেখেই এসে জড়িয়ে ধরলেন, নিজের ছেলের মতো স্নেহ করেন। দেলওয়ার হোসেনের হসপিটালের দিনগুলোতে পরিবারের মতো পাশে ছিল। নিজে থেকে দলের ছেলেদের দিয়ে তত্ত্বাবধানে রেখেছিলেন। দেলওয়ার হোসেন নববধূ এবং বরের কাছে নিয়ে গেলেন। নিজেদের মধ্যে আলাপ সারতে আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। তখনই ওনার ছোট মেয়ে এসে পাশে দাঁড়ায়। মেয়েকে পরিচয় করিয়ে দিয়ে বলে, শাহাদ আমার ছোট মেয়ে এলিন, ইউকে থেকে মাস্টার কমপ্লিট করেছে, এখন পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছে। গত সপ্তাহে এসেছে বোনের বিয়েতে। পরিচয় করিয়ে দিয়ে দেলোয়ার সাহেবের ডাক পড়লে ওদের রেখে উনি চলে যায়। শাহাদকে দেখে এলিন হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, নাইস টু মিট ইউ। শাহাদ মুচকি হাসি দিয়ে বলে, আসসালামু আলাইকুম। I'm sorry, this is not my ritual actually. I'm okay with my salam. এলিন কিছুটা বিব্রত হলো, হাত সরিয়ে মুঠ করে নিল। সালামের উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। I'm sorry. Actually, I hope to be more careful. I forget this Bangladesh, so need to follow these rituals. Also need to speak Bengali in front of parliament member. I'm sorry. আমি দুঃখিত ভীষণভাবে। আমি খুব ভালো বাংলা পারি, কিন্তু মাঝে মাঝে অভ্যাসবশত ইংরেজি চলে আসে। শাহাদ উপর নিচ মাথা নাড়ল। আশেপাশে মানুষের প্রচণ্ড ভিড়। নিচে ছোট বাচ্চারা খেলা করছে। হঠাৎ একটা বাচ্চার দিকে চোখ পড়ল, কেমন যেন আদুরে লাগলো। বুকের মাঝে হালকা চিনচিন করে উঠল, কেন যেন কষ্ট হচ্ছে। পাশে হাঁটছে এলিন। এলিন বকবক করেই যাচ্ছে। এলিন প্রশ্ন করলো, আপনি পড়াশোনা কখন শেষ করেছেন? শাহাদ
সম্বিত পেয়ে জিজ্ঞেস করলো, কেমন পড়াশোনা? পোস্ট গ্রাজুয়েশন? ইয়েস। 12 বছর আগে। কি? এলিন চমকে তাকালো, মুখের এমন ভঙ্গি করলো যেন ভূত দেখেছে। আচমকা অদ্ভুত প্রশ্ন করে বসলো, আপনার বয়স কত? এবার সাহাদ প্রচন্ড বিরক্ত হয়ে বলল, এক্সকিউজ মি। এলিনকে ওভাবে রেখেই সাহাদ সামনে হেঁটে গেল। সাহাদ এক পর্যায়ে হলের মধ্যে দৌড় দিল। সকলে এভাবে সাহাদকে দৌড়াতে দেখে বিস্মিত। দিলবার সাহেব এগিয়ে আসছে। এলিন চেঁচিয়ে জিজ্ঞেস করছে, শাহজাদ, দৌড়াচ্ছ কেন? 1 বছরের একটা মেয়েকে মা চেয়ারে বসিয়ে অন্যদের সাথে গল্প করছে। ফুটফুটে মেয়ে, গোল গোল চোখ, হাসলেই মনে হয় হাত ছানি দিয়ে ডাকছে। মা আর মেয়ের দূরত্ব প্রায় 2 হাত। মেয়েটির হাতের খেলনাটি নিচে পড়ে গিয়েছে। মায়ের সেদিকে খেয়াল নেই। মেয়ে খেলনা নেওয়ার জন্য নিচে নামার চেষ্টা করছে, আর একটু পেছনে গেলেই পড়ে মাথা ফেটে যাবে। চেয়ারের সামনে ক্যামেরার প্লাগ এবং বিদ্যুৎ সংযোগের সকল তার। এমন দুঃসহ মুহূর্তে কি করে মা অমনোযোগী হতে পারে? বিবেকে কি করে দিল এই জায়গায় চেয়ারে মেয়েটাকে বসানোর জন্য? এতটাই কেয়ারলেস। প্রায় অনেকেই থমকে গিয়েছে, অথচ মেয়ের মায়ের হুঁশই নেই। গল্প করেই যাচ্ছে, মেয়েটা পড়েই যাচ্ছে প্রায়। সাহাদ পায়ের স্পিড বাড়িয়ে দিল। এতটা তীব্র গতিতে রেসও লাগায়নি কখনো। বাঘের গতির মতো ক্ষিপ্র দৌড়। ওয়েটাররা ভয় পেয়ে ছিটকে গিয়েছে। বরের জিনিসপত্র রাখার জন্য ডেকোরেশন টেবিল ছিল সামনে। ওটার উপর উঠে লাফ দিয়ে একটা চেয়ারে পা দিল, আর 2টো চেয়ার অতিক্রম করলো 2 লাফে। সোজা রাস্তায় হাঁটার উপায় নেই এত মানুষ। কৌতূহলী মানুষ না সরে ভিড় করছে। অনেকের চক্ষু ছানা বড়া। একেবারে সন্নিকটে এসে মেয়েটাকে ধরে ফেলল। হাতের বাহুতে ধরে এক টানে কোলে তুলে নিল। এমনভাবে ধরলো বাচ্চাটাকে, বাচ্চা থেকে ইলেকট্রিক প্লাগের দূরত্ব 4 কি 5 ইঞ্চি। বুকে জড়িয়ে ধরলো ছোট্ট পুতুলটাকে। সাথে সাথে ভয় পেয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠল বাচ্চা মেয়েটা। সাহাদের দম আটকে গিয়েছে। এই বাচ্চা মেয়েটার জায়গা অল্প কিছুক্ষণের জন্য হলেও শেহজাকে কল্পনা করেছে। এখন বুঝতে পারছে মেয়েটা ওর জন্য কি। বুকের ধুকপুকানি এখনও কমেনি। উপস্থিত প্রত্যেকে মুগ্ধ হয়ে দেখছে সাহাদকে। মেয়ের মায়ের চোখে পানি। মা এগিয়ে আসতেই সাহাদের কাছে মেয়েকে চাইল। বুক থেকে সরিয়ে মেয়েকে মায়ের কাছে দিতেই বলে দিল, সাবধানে। অন্য সময় হলে এই মহিলার মেয়েলি গালে হয়তো নিজের 5 আঙুল বসাতো। এই অবস্থায় নিজেই স্থির নেই, সেখানে অন্য কিছু মাথাতেই আসছে না। সাহাদ জায়গায় দাঁড়িয়ে স্তব্ধ। কি ঘটেছে তো? সকলে সাহাদের কাছে এগিয়ে এলো। চারিদিকে গুঞ্জন, সাহাদকে বাহবা দিচ্ছে। প্রবল বিরক্ত সাহাদ। মানুষের দুমুখ রূপ। খেয়াল অনেকেই করেছে, দায়িত্ব নিয়ে এগিয়ে যায়নি বাচ্চাটাকে ধরতে। এলিন, রোকেয়া আক্তার এলো। সাহাদ পকেট থেকে ফোন বের করে বাসায় ফোন দিচ্ছে। কেউ ফোন ধরছে না। ল্যান্ডলাইনে ফোন দিলেও তবুও ফোন ধরছে না। উপায় না পেয়ে ফোন দিতে গেল দিয়াকে, কিন্তু দিয়ার ফোন নাম্বার যে ফোনে নেই। অকস্মাৎ পাভেলকে ফোন দিয়ে ভেতরে আসতে বলল। দিলওয়ার হোসেন চিন্তিত গলায় বলল, কি হয়েছে সাহাদ, তোমাকে এমন দেখাচ্ছে কেন? সাহাদ যেন এই দুনিয়াতে নেই, কেমন বোকা শোকা চেহারা করে তাকাচ্ছে। চিন্তিত অবস্থা দেখে দিলওয়ার সাহেব এক গ্লাস পানি এগিয়ে দিলেন। অন্য মন্ত্রীরা এগিয়ে এলেন। এমন সময় পাভেল ভেতরে আসলো। সাহাদ পাভেলকে বলল, পাভেল, তোমার ম্যাডামকে কল দাও। পাভেল হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। ম্যাডামকে কি করে কল দেবে? এই যাবৎকালে এমন কথা বলেনি সাহাদ। বউকে যেখানে কাউকে দেখায়নি সেখানে বউয়ের ব্যক্তিগত নাম্বার বিয়ের কাছে কিভাবে থাকবে? এভাবে তাকিয়ে থাকতে দেখে সাহাদ পুনরায় ধমকে বলল, কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? স্যার, আমি ম্যাডামের নম্বর কিভাবে পাবো? আমি এত কথা জানি না, বাসায় ফোন দাও। কেউ ফোন ধরছে না কেন? এমন সিচুয়েশনে এর আগে কখনো পড়েনি পাভেল। কেউ ফোন না ধরলে ওর ফোন কিভাবে ধরবে? এমন সময় হঠাৎ মাথায় এলো নিশাদের কথা। এয়ারপোর্টে নিশাদের নতুন সিম কিনে নিয়ে সব সেট করে দিয়েছে, ওর কাছ থেকে নাম্বার নিয়েছিল।
নিশাদকে ফোন দিতেই নিশাদ ফোন ধরে। হ্যালো নিশাদ, ম্যাডাম আছে বাসায়? হ্যাঁ বলো, কোন ম্যাডাম? দিয়ে ম্যাডাম আছে তো। ম্যাডামকে দাও। পাভেল বাসায় ফোন দিতেই শাহাদ অপেক্ষা করছে, মনে মনে চাইছে যেন কেউ একজন ফোন ধরে। পাভেল ফোন এগিয়ে দিল শাহাদের দিকে। এমন সময় দিয়া ফোন ধরে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। শাহাদ প্রশ্ন করে বসল, ফারা, আমার শেজা কেমন আছে? প্রায় 2 বছর। হ্যাঁ, 2 বছর পর মানুষটা নাম সেই নামে ডাকলো। পুরোপুরি চমকিত ধমনী, শিরা বেয়ে প্রবাহিত হচ্ছে শীতল রক্ত। স্পষ্ট টের পাচ্ছে শারীরিক কম্পন। উত্তর দিতে চাচ্ছে, তবুও গলা দিয়ে শব্দ বের হতে নারাজ। হারিয়ে গিয়েছে বর্ণমালা, এলোমেলো অক্ষরগুলো শব্দ জোট করতে ব্যর্থ। শীতল ছোঁয়া কায়া জুড়ে। বড় ভালোবেসে দিয়াকে ফারহা নামে ডেকেছিল শাহাদ। পুনরায় প্রশ্নের সম্বিত ফিরে পেয়ে বলে, আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু গায়ে জ্বর। ওকে রেডি করো, আসছি আমি, হাসপাতাল নিয়ে যাব। ফোন কেটে পাভেলের হাতে ধরিয়ে দিয়ে দেলওয়ার হোসেনকে বলে, স্যার আমার মেয়েটার অবস্থা ভালো না, আমি আজ যাই, আরেকদিন আসবো, হাসপাতাল যেতে হবে। দেলওয়ার সাহেব চিন্তিত হয়ে বলল, তোমাকে আটকায় কি করে বলো তো? এমন একটা দিন আমি যেতে পারছি না। না স্যার, সমস্যা নেই, আমি জানাবো আপনাকে। ম্যাডাম আসি, আমার মেয়েটার জন্য দোয়া করবেন প্লিজ। শাহাদ কোনো রকম বেরিয়ে গেল। সচেষ্ট ব্রেন এত দ্রুত কি করে তেজহীনভাবে জমাট বেঁধে গেল বুঝতে পারছে না। মেয়েটা এতটা জুড়ে আছে, প্রতিটি কদম যেন কয়েকটা দিন। গাড়ির কাছে পৌঁছেছে মিনিট গতিতে। পাভেল তাল মিলিয়ে পারছিল না। এলিন বাবার দিকে তাকিয়ে বলে, পাপা উনি কি ম্যারিড? হ্যাঁ, মেয়ে আছে, ছোট, 1 বছর মনে হয়। দেলওয়ার সাহেব মেয়ের দিকে তাকিয়ে বুঝলো মেয়ে কি যেন বিড়বিড় করছে। এলিন অবাক হলো না। একজন সুদর্শন সুপুরুষের বিয়ে হতেই পারে, স্ত্রী থাকতেই পারে, কিন্তু মেনে নিতে কষ্ট হচ্ছে। খানিকের জন্য হলেও এই লোকটার মোহে নিজেকে বেঁধে ফেলেছিল। কারো মায়ায় পড়া যতটা সহজ, মায়া কাটানো ঠিক ততটাই কঠিন। অথচ প্ল্যান ও করে নিয়েছিল, বাবাকে জানাবে ওনাকে পছন্দ হয়েছে, ব্যক্তিত্বের প্রেমে পড়ে গিয়েছে। এভাবে কেউ হল মাতিয়ে অন্যের বাচ্চার জন্য ছুটতে পারে ভাবতেই মন থেকে শ্রদ্ধাবোধ জেগে উঠল। পাভেলকে সরিয়ে এখন নিজেই ড্রাইভ করছে শাহাদ। এলোমেলো ড্রাইভ করছে, স্পিড 120। পাভেলের বুকে ধুকপুক বেড়ে গিয়েছে। 120 মানে রাস্তার সব গাড়ি ওভারটেক করছে। উদ্ভ্রান্তের মতো চালাচ্ছে গাড়ি। পাভেল মনে মনে দোয়া পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হার্ট ব্রেক কষেছে এর মধ্যে 2 বার। এখন বুঝি প্রাণ পাখি গেল। স্যারের এমন উদ্ভ্রান্ত আচরণ দেখে গাড়ির সামনে রাখা পুরো পানির বটল শেষ। পাক্কা 1 ঘন্টা 45 মিনিট ড্রাইভ করে বাড়ির সামনে থেমেছে গাড়ি। ফ্রন্ট ডোর খুলে গাড়ি থেকে নেমে দৌড় দিল। কিভাবে দৌড়াচ্ছে নিজেও জানে না। লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে দরজার বেল চাপলো। শিফা দরজা খুলে দিল। ড্রয়িং রুমে সবাই বসে আছে। শেফালির কোলে শাহেজাকে দেখে কথা না বলে হাত বাড়িয়ে মেয়েকে কোলে নিল। বুকের সাথে ধরে মেয়েটার পুরো মুখ আদর দিচ্ছে। মেয়েও বাবাকে ধরে চুপ করে আছে। শরীর হালকা গরম। মেয়েকে বলছে, আম্মা চলেন, আমরা হসপিটাল যাব। বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আব্বু আমি ওকে নিয়ে একটু ডাক্তার দেখিয়ে আসি। রায়হান সাহেব বিচলিত হয়ে বলে, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছ কেন? এত রাতে নেবে? তাহি এসেছিল, দেখে গিয়েছে ওকে। শাহাদ মেয়েকে বুকে চেপে ধরে চুপচাপ বসলো সোফায়। এখনো বুকের পাশটা ব্যথা করছে মনে হচ্ছে। এখন যদি ওই বাচ্চাটা পড়ে যেত। শাহেজা বাসায় থাকে। বাসার মানুষজন কত কাছে এদিক সেদিক যায়, হয়তো মেয়েটাকে খেলতে দিয়ে যে যার কাজ করে। কে নেবে শাহেজার নিরাপত্তার দায়িত্ব? এখন হঠাৎ এমন গোলমেলে লাগছে কেন? শাহেজাকে বুকে নিয়ে উঠে দাঁড়ায়। সবার উদ্দেশ্যে বলে, শেজা আজ থেকে আমার কাছে থাকবে। সুলতানা কবির বলে উঠল,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।